ছুটির বিকেলে তাজমহলের ছাদে আড্ডা বসেছে। মুঠোয় মুঠোয় ভাজা বাদাম, ছোলা চানাচুর আর কটকটির মেলা বসেছে। মেঘাচ্ছন্ন বিকেলের এলোমেলো বাতাসে মিষ্টি হাসির কুজন, সুরবিহীন গানের গলা। মিষ্টি নামক রমণী সুরে গাইল, তার সাথে গলা মিলিয়ে গাইছে সকলে। তাদের বেসুরো গলায় কুলসুম বেগম খ্যাক করে ওঠে। কুঞ্জের দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, স্বামী, আপনি গান, আপনার গলা মাশাআল্লাহ, শুনলেই প্রেম প্রেম পায়। বলি কিশোরী মেয়েদের মতো আঁচলে মুখ ঢেকে হাসে। কুঞ্জ ফোঁসফোঁস করে চায়। বাবার কোল থেকে উঠে বাদামের খোসা বৃদ্ধার মাথায় ফেলে বলে, বুড়ি আমি তোমার স্বামী না, আমার গার্লফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব, শুধু আম্মু রাজি হচ্ছে না। বৃদ্ধা মাথায় বাদামের খোসা ঝেড়ে কুঞ্জকে টেনে জড়িয়ে ধরে। নিচে হিচকি তুলে কান্নার ভঙ্গিমা করে বলে, এমন কথা কইও না স্বামী গো, ও স্বামী, দুঃখে আমি মরি গো। ও স্বামী, এমন কথা কইও না, প্রাণের স্বামী গো। কুঞ্জ ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, ঠোঁট উল্টিয়ে কেঁদে দিবে দিবে ভাব। বুড়ি যতই কাঁদুক সে কখনো বিয়ে করবে না বুড়িকে। ফারদিন এসে ছাড়িয়ে নেয় কুঞ্জকে। হেসে দাদির উদ্দেশ্যে বলে, ডার্লিং, তোমার ভাবসাব ভালো না। কুঞ্জকে স্বামী মানো, আমারে আড়ালে লাইন মারো, মিহিরের দিকেও উকি ঝুঁকি দাও। বলি তোমার মুরব্বী আসুক, বিচার ডাকবো আমি। তোরা এক একটা আমার জান, কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস। কুলসুম বেগম হেসে বলে। তার কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। মেহের হেসে বলে, হ্যাঁ, সবাই তোমার জান, কলিজা, ফুসফুস আর মিষ্টি। শিরিন শশী বউয়ের বাড়ির ভাড়াটিয়া। বৃদ্ধা মেহেরের গাল টেনে বলে, বেশি কথা কচ্ছেমবি, তোরে তাড়ানোর ব্যবস্থা করি, অপেক্ষা কর। মেহের লজ্জা পায় একটু একটু, তবে আমলে নেয় না। সময় যত গড়ায় খুনসুটির সাথে আড্ডা সময়কালে স্থায়ী হয়। কণিকা বেগম চুপচাপ বসে আছে। তার এক পাশে মুর্তাজ আলী, অপর পাশে পারভিন বেগম। কুঞ্জ ফারদিনের পাশে বসে হাসছে আর হাততালি দিয়ে গান গাইছে উঁচু স্বরে। ছেলেটার গানের গলা মাশাল্লাহ, তালিম দিলে আরো ভালো কিছু হবে। তিনি ভাবেন শশীর সাথে একবার কথা বলে ভর্তি করিয়ে দিবে। এরই মাঝে শিরিন বলে, দাদাজান একটা গান শোনান, আপনার মিষ্টি মিষ্টি গলায় গান শুনি আমরা। কারো বুঝতে বাকি থাকে না শিরিন কাকে দাদাজান ডেকেছেন। কুঞ্জ জিভ দেখিয়ে বলে, আমি কারো দাদাজান নই, আমি মির্তাজ আলী কুঞ্জ। বুঝতে পেরেছ শিরিন বউ? আরেকবার দাদাজান ডাকলে তুমি যে শশী বউকে চাপাবাজ শয়তানের নানি বলেছ সেটা শশী বউকে বলে দেবো কিন্তু। আর তুমি পাশের বাড়ির আন্টির সাথে রোজ কথা বলো। শিরিন নিজেকে শখানেক গালি দেয়। কেন যে কুঞ্জকে দাদাজান ডাকতে গেল? এই ছেলেটা তথ্য ভাণ্ডার, সব কথা এর পেটে। পাড়ার সব খবর সমাচার এর ওই ছোট্ট পেটে আছে। সে ঠোঁট চেপে শশীর দিকে তাকায়, আর চোখে শাশুড়ির দিকে তাকাতেও ভোলে না। ফারদিন হো হো করে হেসে বলে, কারণ আমাদের কুঞ্জের জব্বর একটা নাম দিয়েছে, চলতে ফিরতেই সিসিটিভি ক্যামেরা। এর চোখ ফাঁকি দেওয়া মুশকিল। চাচি, এ কার স্বভাব পেল বলো তো? কণিকা বেগম ছেলেকে কাছে ডাকে ইশারায়। কুঞ্জ ফারদিনের কোল ছেড়ে মায়ের কোলে বসে চমৎকার হাসে, যেন ছোট্ট কাননটি। কণিকা বেগম ছেলের এলোমেলো চুল ঠিক করে বলে, বাপদাদার রক্ত বইছে, তাদের স্বভাবই তো পাওয়ার কথা। বাপ চাচা কিংবা ফুপু কারো না কারো স্বভাব পেলই তো। চঞ্চল কুঞ্জ হেসে বলে। নিজ হাতে চুমু দিয়ে ফুপু মমতাজের উদ্দেশ্যে ফু দিল। মমতাজ বেগমের মুখায়াবব থমথমে। সে বাঁকা চোখে কণিকার দিকে তাকিয়ে কুঞ্জকে বলে, আই লাভ ইউ টু মির্তাজ। আর ওরা দুই ভাই আমার কুলে পিঠে মানুষ হলো, আমার স্বভাব পাবে না? ওর মাত্র ধমকাধমকি ছাড়া কিছুই পারে না। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। কারণ এইটুকুন ছিল, ওকে রেখে স্কুলে যেত। বাচ্চাটার কি হলো না হলো তাতে ধ্যান নেই। এই আমি আদর যত্নে রেখেছি, কারণ আমাকে ছাড়া কিছুই বুঝতো না বলে মারতো পর্যন্ত। মুহূর্তে পরিবেশ থমথমে হয়ে যায়। কণিকা বেগম শান্ত চোখে চায় তার দিকে। মমতাজ বেগম তাচ্ছিল্যের সাথে হাসে ক্ষীণ। আবারও বলতে শুরু করে, বাচ্চা একটু আঁকটু বুঝতে শিখলে মা থেকে ফুপিও দাদির কাছে বেশি থাকতো, এতেও ওর সমস্যা। নিজে তো স্নেহ মমতা দিতে জানে না, অন্য কেউ দিবে এটাও চলবে না। বাচ্চাটাকে আসতে দিত না, জেদ করলে মারতো। অবু ছেলে কাঁদতে কাঁদতে লুকিয়ে চুরিয়ে আসতো, জিজ্ঞেস করলেও কিছু বলতো না। আর আপা, পুরনো কথা কেন টানছিস? কাননটাও অবুঝ ছিল, ছেলেকে পাগলের মতন ভালোবাসতো, পুরো রাত বুক ছাড়া করতো না, লুকিয়ে চুরিয়ে কাঁদতো। আর ওর সাথে তুই মা কেমন আচরণ করছিস?
মুর্তাজ আলী বোনকে থামিয়ে বলে ওঠে। মমতাজ বেগম পাল্টা জবাব দিবে, আলতাজ আলী দুজনকে থামিয়ে দিল। গম্ভীর গলায় বলে, পুরানো কাসুন্দির কাটার কিসের প্রয়োজন পড়ল সবার? সব এখানেই বন্ধ করো। কুচ একটা গান ধরো তো, সবাই পছন্দ হলে আমি গিফট দিব। কুঞ্জ খুশি হয়ে হাততালি দেয়। মায়ের কোলে বসে ঢুলতে ঢুলতে গান গায়। কন্যা চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে পেলা, কন্যা করল ভুল। সবাই হাততালি দেয়। কুঞ্জ হেসে চাচার থেকে কড়কড়া 200 টাকার নোট গিফট নিল। কণিকা বেগম ছেলেকে কোলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার কাজল টানা আখি যুগল শুকনো দেখায়। ছাদের দরজার এক কোণায় দাঁড়িয়ে শেরতাজ আলী কানন। বুকটা তার কেঁপে উঠল। মনে হলো এগিয়ে আসার সাহস হয় না, আর যাওয়ারও ইচ্ছে হয় না। কেমন যেন বিতৃষ্ণা জাগে। হাতের পেঁয়াজও বিভিন্ন চপের প্যাকেট, সাথে শশীর ওষুধপত্র। কানন উল্টো পথে পা বাড়ায়, তবে পিছুটাকে থেমে যায় পদযুগল। শের, কোথায় যাচ্ছ? কানন ঠোঁট চেপে ছোট্ট শ্বাস ছাড়ল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে। শুকনো হেসে এগিয়ে আসে। শশী ইশারায় কি হয়েছে শুধালো। কানন মলিন হেসে মাথা নেড়ে বোঝায় কিছু না। শশী শিরিনের দিকে একটু চেপে বসে কাননকে বসতে ইশারা করে। কানন ওষুধপত্রের প্যাকেট শশীর হাতে ধরিয়ে ভাজি পুরির প্যাকেট পারভিন বেগমের কাছে দেয়। কুঞ্জ হামলা চালিয়ে গোটা কয়েক তুলে নিজ মায়ের কাছে গচ্ছিত রাখে। কানন ভাইয়ের মাথায় গাঁটটা মেরে নিজ জায়গায় বসবে। ফারদিন তার পাশে বসতে বলে। কানন কিছু বলবে, পাশ থেকে কুলসুম বেগম বলে ওঠে, সতিনী সরে ডাকলো, দেখলি না? হ্যার কাছেই বসবো। জাদু তো না কইরা আমার মুরব্বীরা বসে আনছে সেমরি। কানন কারো কথায় তোয়াক্কা না করে শশীর পাশে বসে। শশীর হাসি বিস্তার লাভ করে। আর চোখে কুলসুম বেগমের দিকে তাকিয়ে কাননের এক হাতে মুঠোয় ভরে চোখ টিপ দিল। বৃদ্ধা কিটকিটিয়ে হাসি, কিছু বলে না। ফারদিনও সুযোগ পেয়ে একটু খোঁচা দেয়। কানন তা আমলে নেয় না। বউটা তার 7 দিন হবে জ্বরের কামলা খাটছে। হই হই রবে মেতে থাকা বউটা এই কদিনে বেশ নাজুক হয়ে পড়েছে। সারাদিন রাত বিছানায় শুইয়ে কাটিয়ে দেয়। মা ধমকে ধমকে তবেই ছাদে এনেছে। সে গিয়েছিল ওষুধপত্র আনতে। পারভিন বেগম সকলের মাঝে ভাজিপুরি ভাগ করে দেন। গরম গরম ভাজিপুরি সবাই মজা করে খায়। কানন পেঁয়াজ ও আলুর চপ শশীর হাতে ধরিয়ে দেয়। শশী আলুর চপে কামড় বসিয়ে ধীমান গলায় বলে, আচারের বয়া মানবে বলেছিলেন, আনোনি শের? কানন সবার দিকে দৃষ্টি স্থির রেখে কণ্ঠ খাদে নামিয়ে শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ, এখানে আচার এনে হাটে কাঁঠাল ভাঙি, ঘরে রেখে এসেছি। শশী খুশি হয়। ইচ্ছে করে ঠাস ঠাস করে কয়েকটা চুমু বসিয়ে দিতে। না হলে লোকটা এত কিউট কেন? কাল শিরিনাপুর আচারের বয়াম দেখে একটু একটু লোভ জেগেছিল। সেটা জানাতেই লোকটা বলেছে যত প্রকার আচার খেতে মন চায় তাকে বলতে এনে দিবে। তবে শর্ত একটাই, কুঞ্জ যেন খুনাক্ষরেও বুঝতে না পারে। শশী কুঞ্জর দিকে চায়। ওমা, বাচ্চাটা তার দিকে তাকিয়ে আছে জহুরি নজরে। শশী ভ্রু চিয়ে জিজ্ঞাসা করে কি। কুঞ্জ কিছু বলে না। আড্ডা চলতেই থাকে। কণিকা বেগম ব্যস্ততা দেখিয়ে উঠে যায়। কুঞ্জ বাবার কোল দখল করে নেয়। কণিকা বেগম সিঁড়িতে পা রাখতেই শশী পিছু ডেকে বলে, আমা দাঁড়ান, আমিও যাব। বলেই শশী উঠে ছুটে যায় শাশুড়ির পেছনে। কারণ কিছু বলে না, ভাবে একটু পর কোনো বাহানা দেখিয়ে সেও কেটে পড়বে। পারভিন বেগম হেসে বলে, ওদের দেখে মনে হয় না বউ শাশুড়ি, মনে হয় দুই সই, দুজনের বেশ মিল পাওয়া যায়। মুর্তাজ আলী কেসে ওঠেন। মিল তাও এই দুজনের মধ্যে? সবসময় একে অপরকে খোঁচাখুচিতে লেগে থাকে। যেমন বউ তার তেমনই শাশুড়ি। কণিকা বেগম থামেননি। গটগট পায়ে হেঁটে চলেছে অনবরত। দুর্বল শরীর নিয়ে শশী একটু যেতেই মাথা ঘুরে ওঠে। সে কোনো মতে সিঁড়ির উপর বসে গা ছেড়ে দিল। এই অল্প সময়ে ঘাম ছুটছে, অস্থির লাগছে কেমন যেন। শশী ঢোক গিলে দুর্বল কণ্ঠে ডাকে, আম্মা, ও আম্মা। কণিকা বেগম চাইলেও এগিয়ে যেতে পারে না। ডাকটায় কিছু ছিল হয়তো বা। তার মাতৃসত্তাকে ছুঁয়ে দিল আলতোভাবে। মেয়ের আম্মা ডাক এত মধুর হয় বুঝি? কি জানি, তার তো মেয়ে নেই। কণিকা বেগম আঁচলে চোখ মুছে এগিয়ে আসে। শশীকে বসে থাকতে দেখে হাত বাড়িয়ে খানিক উদ্বিগ্নতা প্রকাশ করলেও গাম্ভীর্যতা বজায় রেখে বলে, শশী বউ, কি হয়েছে? খারাপ লাগছে? শশী শাশুড়ির বাড়িয়ে দেওয়া হাতটা আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করে। কণিকা বেগম সাহায্য করে কাঁধ জড়িয়ে বলে, হাঁটতে পারবে? কাননকে ডাকবো? পারবো আম্মা, আসলে মাথাটা চক্কর দিয়েছিল, একটু অস্থির লাগছে, বমি বমি ভাব। রিল্যাক্স শশী বউ, বুঝতে পারছি। এভাবে বললে মনে হয় আমার নাতনি জোড়ার আসার সময় হলো বুঝি। কণিকা বেগম গম্ভীর মুখে বলে শশীকে নিয়ে এগোয়। শশী পিটপিট করে তাকায়, তার জিভ লকলক করে কথার পৃষ্ঠে জবাব দেওয়ার জন্য। তবে সে পণ করেছে লক্ষ্মীমন্তর বউ হওয়ার চেষ্টা করবে। বিখ্যাত গোপী বউয়ের থেকেও এগিয়ে যাবে। তবে সে জানে না তার পণ কতক্ষণ স্থায়ী হবে। তার মুখের গ্যারান্টি সে দিতে অপারগ। শশী জবাব দেয় না। কণিকা বেগম কোনা চোখে চায়। শশী দাঁত দেখিয়ে হাসে। তবে শাশুড়ির রক্তিম ভেজা চোখ দেখে হাসি গায়েব হয়ে আসে ধীরে। আপনি খুব চালাক আম্মা।
কণিকা বেগম প্রত্যুত্তর করল না। শশীকে ধরে রেখেই লক খুলে ভেতরে নিয়ে যায়। সোফায় বসিয়ে দিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি একটা লেবু এনে শশীর হাতে ধরিয়ে দেয়। কিচেন থেকে খাঞ্চি এনে টি টেবিলের উপর রেখে বলে, ফ্লোর বা সোফা নষ্ট হলে খবর আছে, বমি ভাব হলে খাঞ্চিতে মুখ ডুবিয়ে দিবে। শশী ছোট ছোট একটা ভেঙচি কাটলো। বইয়ের চেয়ে সোফার উপর দরদ বেশি। শশী লেবু শুকে শাশুড়ির উদ্দেশ্যে মিনমিনে গলায় বলল, আমা আপনি চুপ করে থাকেন কিভাবে? আমি হলে ঠুসঠাস জবাব দিয়েই দিতাম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি নাকি? কণিকা বেগম কিছু বললেন না। শশী কথা বাড়ানোর জন্য কাঙ্ক্ষিত জবাব নেপে একটু ছটফট করে। শাশুড়ি যেন সেটা দেখেও দেখে না। ঝাড়ু হাতে ড্রয়িং রুম ঝাড়ু দেয়। শশী সোফার হাতলে কোনোই ঠিক। আমার কিছু টিপস দেন তো, কিভাবে এই নাগিন জেসি জুবান বন্ধ রাখা যায়? আমি না চুপ থাকতে পারি না। যখন কেউ আমার সামনে তেরাবাঁকা কথা বলে, আমি যেন একদম হুঁশ জ্ঞান হারিয়ে তার সঙ্গে তর্ক জড়িয়ে যাই। কি বলি নিজেও জানি না। পরে আবার আফসোস হয়, একটু খারাপও লাগে। এভাবে না বলেও হতো। বুদ্ধিমানেরা তর্কে জড়ায় না, এরা অহেতুক তর্ক বিতর্ক সম্পূর্ণ ইগনোর করে চলে। তাছাড়াও নিশ্চুপতার থেকে মুখ্য জবাব কিছু হয়? তুমি জানো তুমি সঠিক, তারপরেও অজ্ঞদের সাথে কেন কথা কাটাকাটি করবে? যে জানতেই চায় না তার পিছনে অযথা মেহনত করা বোকামি। এখন বাদুর সূর্যের আলো দেখতে পায় না, এতে সূর্যের কি দোষ? গিয়ে বলে। কণিকা বেগম বলতে বলতে ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দেয়। শশী ভ্রুকুচকে তাকিয়ে থাকে শাশুড়ির পানে। কণিকা বেগম মুচকি হেসে ঘরে চলে যায়। শশী শাশুড়ির কথার গভীরতায় ডুব দেয়। কণিকা বেগম একটা আচারের বয়ম এনে শশীর সম্মুখে রেখে বলে, তোমার ভাবছাপ ভালো না শশী বউ, লুকোচুরি খেলছো না তো? শশী এবার একটু লজ্জা পায়। কপল জোড়া গরম হয়ে আসে। ঘন ঘন মাথা নেড়ে বলে, এরকম কিছুই না। জ্বর মুখে টক খেতে ইচ্ছে করছিল, তাই আপনার ছেলেকে আনতে বলেছিলাম। আর তেমন কিছু হলে আপনিই আগে জানবেন আম্মা। আপনাকে তো আমি শের সাহেবের থেকেও বেশি ভালোবাসি। একটা চুমু খাই। কণিকা বেগম চোখ রাঙায়। শশী চোখ মুখ খিচে নেয়। ব্রেক ছাড়া মুখ চুপ থাকতে পারে না। কেন? কণিকা বেগম গমগমে গলায় বলে, তুমি আমার মেয়ে হলে উঠতে বসতে কেলানি খেতে, লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো, অসভ্য মেয়ে। শশী জিভে কামড় বসিয়ে লাজুক হাসে। শের সাহেবের মতো মাথা চুলকিয়ে বলে, মিস্টেক শাশুমা। আসলে হয়েছে কি, সত্যি কথা মুখ ফসকে কিভাবে বেরিয়ে যায় বুঝতেই পারি না। কৃপিয়া ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা, আপনি মেয়ে না ভাবলেও আমি মা ভেবেই দুষ্টুমি করি। আমার মাকেও এমন জ্বালাতন করি আমি। কণিকা বেগমের চোখ ছোট ছোট হয়ে যায়। মেয়েটা মানুষ পটাতে ভারী পটু। তিনি শশীর পাশে বসে আচারের বয়াম খুলে এক চিমটি আচার মুখে নিয়ে মুখ বিকৃত করে শাশুড়ি শাশুড়িই হয়, শত চেষ্টা করেও মা হয় না। নিজ মেয়ের ভুল ত্রুটি আনদেখা করতে পারে, ক্ষমা করে বুকে টেনে নিতে পারে, তবে ছেলে বউয়ের ক্ষেত্রে সেটা এরর বলে। শশী হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসে। কণিকা বেগম কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেয়েটাকে কি একটা থাপ্পড় দিবে? কিভাবে কোল দখল করে শুয়ে পড়লো? এই মেয়ের ভয় ডর অস্বস্তি কিছুই নেই নাকি? প্রথম প্রথম শাশুড়ি দেখলেই তো তার গা জ্বর জ্বর ভাব হতো, আর এই মেয়ে কি নির্বিঘ্নে তার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তিনি শক্ত কিছু বলতে নিয়েও থেমে যায়। শশীর কপালে হাত রাখে। গাটা গরম, আবারও জ্বর আসছে। শশী আবেশে চোখ বুজে বলে, 99% শাশুড়ি এমন হলেও 1% এমন আছে শাশুড়ি, তারা শাশুড়ি হলেও তাদের আচরণ মা সুলভ। তার মধ্যে আমার শাশুমাও আছে হয়তোবা। সে আমাকে মায়ের মতোই ধমকাধমকি শাসন করে, আবার লুকিয়ে চুরিয়ে সোহাগও করে। বুঝলেন আম্মা? মায়েরা বকলে আমরা মেয়েরা যেমন একটু পরেই ভুলে গলা ঝাপটে ধরি, তেমনি শাশুড়ি ক্ষেত্রে তা হয় না। দাঁত কটমট করে মনে মনে দুটো শুনিয়ে তবেই ক্ষান্ত হই। তাই হয়তো আমাদের মনোভাবটা এমন। আসলে এটাই বাস্তবতা। কণিকা বেগম হাসে। ক্ষীণ মেয়েটা পাগলাটে গোছের, তবে এই পরিবারের জন্য পারফেক্ট। সব পাগল এক বাড়িতে বসবাস করে। তিনি শশীর মাথায় হাত বুলিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, জ্বরের ঘরেও চাপাবাজি করেছো। বউ শাশুড়ি সিরিয়াল দেখা বন্ধ করে দিও শশী বউ। শশী তার হেয়ালিপূর্ণ কথাবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে বলে, আম্মা আমার জ্বর হলে আমি মাকে ছাড়া কিছুই বুঝি না। মাকে কাজ পর্যন্ত করতে দিতাম না। বলতাম তুমি আমার কাছে থাকো, মাথায় হাত বুলিয়ে দাও। তুমি থাকলে, কাছে থাকলে ভালো লাগে, দূরে গেলে কান্না পায়। অথচ দেখুন দিব্যি মাকে ছাড়া আছি, কারণ আরেক মা তো আছে। কণিকা বেগমের হাত থেমে যায়। শশীর দিকে পূর্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে রয়। মনে হচ্ছে না মেয়েটা চাপাবাজি করছে, মন থেকেই বলল হয়তোবা। সাথে তার কঠোর মনটায় হালকা করে দোলা দিল। তার ইচ্ছে করে স্নেহ ঢেলে ললাটে একটা চুমু বসাতে। স্বীয় শাশুড়ি সত্তাকে জিতিয়ে চুমু আঁকলেন না।
কিন্তু উষ্ণ ললাটে ঠান্ডা হাতের স্পর্শে শশী যেন স্নেহের সাথে মমতাময়ী মায়ের স্বাদটাই পেল। পেটে মুখ গুজে আঁকড়ে ধরে শাশুড়িকে। গম্ভীর কণিকা বেগমের অধর কোণে হাসি ঝলকানি দেয়। শশী চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, বেশি খারাপ লাগছে? মাথায় পানি দিবে? আবারও নিশ্চুপতা। শশীর ঘুম ঘুম পায়। বিষণ্ণ মনটা ভালো লাগার আবেশে ডানা মেলে উড়ে বেড়ায়। মাকে মনে পড়ছিল খুব। ভেবেছিল কল করে তাকে নিয়ে যেতে বলবে। সেটা আপাতত স্থগিত থাক। এক মা আছে তো। কণিকা বেগম মমতাময়ী গলায় জিজ্ঞাসা করে কিছু খাবে কিনা। শশী নাকচ করে। কণিকা বেগম জোর করেন না। হঠাৎ কি মনে করে ধীমান গলায় ফিসফিসিয়ে বলতে শুরু করে, মা হিসেবে আমি খুবই ব্যর্থ একজন। তোমার শ্বশুরমশাই আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। শাশুড়ি ননাসের কটূক্তি, অপমান, ধূর্ত চাল থেকে রেহাই পাওয়ার বাহানায় আমিও নিয়মিত যাওয়া শুরু করলাম। গোটা কয়েক বান্ধবী হলো, তাদের সাথে মিশতে খেলতে ভালোই লাগতো। সাথে টুকটাক পড়াশোনা। সকাল ভোরবেলা স্কুলে যেতাম তোমার শ্বশুর মশাইয়ের সাথে, বিকেলবেলা তিনিই আনতে যেত। খুব জ্বালাতন করেছি ওনাকে, তবে কখনো বিরক্ত হতে দেখিনি। সারাদিন স্কুলে থাকার দরুন শাশুড়ির সাথে লাগতো না। বিকেলে টুকটাক বললেও আমি চুপচাপ হজম করতাম। আর তোমার শ্বশুর আর দাদা শ্বশুর মশাই আসলে তাদের মুখ বন্ধ হয়ে যেত এমনিতেই। আমি বেশ মজায় কাটাচ্ছিলাম দিনগুলো। হাসিতে খুনসুটিতে কেটে যাচ্ছিল দিনগুলো। যখন নবম শ্রেণীতে উঠলাম, হঠাৎ খেয়াল করলাম আমার সাথে শাশুড়ি আম্মা বেশ ভালো ভাব জমাচ্ছেন। কোনো কটূক্তি খোঁচা না, সুন্দর করে কথা বলেন। এই দুই একটা মজাও করেন। তোমার শ্বশুর মশাইকে জানালে তিনি খুশি হন, বলেন আম্মা নাকি আমাকে মেনে নিয়েছে। আমিও তার সাথে মিশতে শুরু করি। কয়েকদিন যেতেই তোমার শ্বশুর মশাইয়ের সাথে আমার নোকঝোক হয়, একবার দুইবার, তারপর ঘন ঘন। আমি বুঝতে পারছিলাম না ঝগড়ার কারণটা কি, কিন্তু বেশ বড়সড় ঝগড়াই হলো। আমি ধীরে ধীরে গুটিয়ে যাই ওনার থেকে। হঠাৎ একদিন শাশুড়ি আদর সোহাগ করে জিজ্ঞাসা করে, কি হয়েছে, মন খারাপ কেন? আমি পাগলি গলে সব খুলে বলি। উনি আমার দুঃখে দুঃখ প্রকাশ করেন, বলেন একটা বাচ্চা নিতে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। তারপর ছেলেকেও বকেন। আমি মায়ের সাথে কথা বলি, মাও একই পরামর্শ দিল। অবশ্য আমি শাশুড়ির কথা মোতাবেক কাজ করলাম। জন্ম নিরোধক পিলগুলো খাওয়া বন্ধ করে দেই। তবে শাশুড়ির পরামর্শ অনুযায়ী তোমার শ্বশুরকে বুঝতে দিতাম না। কিন্তু ঝামেলা শেষ হচ্ছিল না। দিন দিন যেন কলহ আরো তীব্র হচ্ছিল। একদিন তো উনি গায়ে হাত অবধি তুললেন। কেন তুললেন সেটা জিজ্ঞেস করবে না অনুরোধ। তো আমি খুব কষ্ট পাই। রাগে দুই একটা কথাও বলে দিই। শাশুড়িকে জানালে উনি আর আগের মতো সহানুভূতি দেখালেন না। তবে দুদিন ঘরেই যায়নি। তোমার শ্বশুরের সাথে সব ধরনের কথা বলা বন্ধ। স্কুলে যাওয়াটাও বন্ধ হয়ে গেল। দুদিন পর দেখি আব্বা এসেছে আমাকে নায়র নিতে। খুশিতে আমি যেন সব ভুলে গেলাম। বিয়ের পর সেই যে এই শহরে এলাম, ফোনে দুই একবার কথা বলেছি শুধু। বাপের ভিটা আর যাওয়া হয়নি। তাই আমি খুশি মনে সব গোছগাছ করে নিলাম। শ্বশুর মশাই, উনি, আলতাজ ভাই কেউ ছিলেন না তখন। সবাই যার যার কার্যালয়ে ছিল। তো শাশুড়ির অনুমতি নিয়ে আমি বলদি চলে গেলাম বাপের বাড়ি। আমার দুটো ভাই আছে, আমার খুব আদরের। আমার জমানো কিছু টাকা দিয়ে ভাইদের জন্য জামা, সদাই আর দইয়ের হাঁড়ি নিয়ে গেলাম। ওরা দই খুব ভালোবাসতো। তারপর বাপের বাড়ির জীবন। 1 সপ্তাহ 2 সপ্তাহ গুনে গুনে মাসখানেক হয়ে যাও, কেউ নিতে আসে না। প্রথম প্রথম ভালো লাগলো, যখন পাড়াপড়শি আজে বাজে কথা শুরু করলো আমি ভেঙে পড়তাম। কারণ বাবা মায়ের করুণ অবস্থা, তার মধ্যে বিবাহিত মেয়ে খুঁটি পুঁতে বসলাম। যে নম্বরে আব্বা মায়ের সাথে কথা বললাম সেই নাম্বারটায় 1000 বার কল লাগিয়েছি, বন্ধ বলে নাম্বার। আমার টেনশনের শেষ নেই। ইচ্ছে করতো বাবা মাকে ভুলভাল বুঝিয়ে গন্তব্যহীন পথে পাড়ি জমাতে, সাহসে কুলাতো না। আমার শ্বশুর মশাইয়ের ভাইয়ের বাড়ি 2 গ্রাম পরে। আব্বা রোজ যায়, কিন্তু এসে কিছুই বলে না। চুপ থেকে শুধু বলতো ওনারা বাড়িতে নেই। এদিকে
সপ্তাহ যায় পানির মতো। সংকোচ ভুলে একদিন আমি গেলাম চাচা শ্বশুরের বাড়ি। চাচা শ্বশুর গ্রামের মাতব্বর ছিল। গেট করা বিশাল বাড়ি, তার ভিতরে ঢুকতে পারলাম না। দারোয়ানকে বলে কয়ে অনুমতি পেলে খুশি মনে ভেতরে যাই। চাচির শাশুড়ি সহ আমার 2 ননদ আর এক ভাসুর আর যা পুকুর ঘাটের দিকটায় বসে গল্প করছিল। আমি মাথার ঘোমটা ভালোভাবে টেনে সালাম দিয়ে পরিচয় দিলাম। তারা এমনভাবে নাক ছিটকিয়ে অপমান করলো, আমি জিন্দেগিতে ভুলব না। সেখান থেকে অপমানের পাটাতনে পিষ্ট মুমূর্ষ আমি বাড়ি ফিরে বিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ মাফ করুক, কিন্তু এক অভাগীর পেটে আরেক অভাগার অস্তিত্ব ক্রমশ বেড়ে উঠছিল। জানতে পেরে পিছু হটি। ঘরের এক কোনায় বসে থাকতাম, অপেক্ষায় থাকতাম তার আসুক, নিয়ে যাক আমাকে। কিন্তু অপেক্ষার প্রদীপ নিভে না। আমার যখন 4 মাস কি 4.5 মাস, পেটটা একটু দেখা যায়। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কেউ আসবে না, সব মিথ্যা প্রতিশ্রুতি, রূপের মোহ বই আর কিছুই না। তবে একদিন ভোরবেলায় সে এসেছিল আমাকে নিতে। ততদিনে যাওয়ার শখ ইচ্ছে মরে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিই যাব না, উনিও আমাকে না নিয়ে ফিরবেন না। আমি জিদে অটল থাকলেও অসহায় বাপ মায়ের করুণ চাহনি দেখে বাধ্য ফিরে যাই সেই সংসারে। সেদিন ফিরতি পথে একটাই প্রশ্ন করেছিলাম, হঠাৎ এতদিন পর বইয়ের কথা মনে পড়ল। তিনি জবাবে বলেছিলেন তার বাচ্চার জন্যই আসা। আমি একটু অবাক হইনি, না এক ফোঁটা অশ্রু ঝরতে দিয়েছি। ও বাড়ি গিয়ে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছি। তোমার শ্বশুর মশাই কেন কারোর সাথে কথা বলতাম না, তবে স্কুলে যাওয়াটা শুরু করলাম এমত অবস্থায়। তোমার শ্বশুর বারণ করলেও শুনতাম না। হঠাৎ একদিন শাশুড়ি আর ননাসের গুসুর ফুসুর কানে বাজে। লুকিয়ে সবটা শুনি। জায়ের কাছে গেলে তিনি মুখে কুলুপ এঁটে নেয়। প্রতিবেশী 2-1 থেকে শুনি নিশ্চিত হই। প্রতিক্রিয়া ব্যক্ত না করে অপেক্ষায় থাকি। রাতে তোমার শ্বশুর মশাই আসলে কিছুই না বলে ঠাস করে একটা কষিয়ে দেই। 1 নম্বরের আহাম্মক সে। উনি চরকে কিছু বলতে নিয়েও বলেনি, আমিও কিছুই বলিনি। কাহিনী এটাই, শাশুড়ি ননাস মিলে মহাভারত রচনা করেছিল। সেদিন আব্বা হুট করে আসেননি, শাশুড়ি ফোন করে আনেন। কর্তাদের অনুপস্থিতিতে আমাকে ভালোই নায়র পাঠায়। আমি বলদা হাসি খুশি যাই। তোমার শ্বশুরের লকার থেকে 1010 টাকা লুকিয়ে অপবাদ দেয় আমি নাকি আমার স্কুলের এক বন্ধুর সাথে টাকা নিয়ে পগারপার। কারসাজি করে আমাদের বাড়িতে কথা বলার জন্য কাকার ফোন নাম্বারটাও ব্লক করে দেয়। আচ্ছা, সেকালেও ব্লক ছিল কি জানি, তবে কল করলে বন্ধ বলতো। কি সুন্দর হিন্দি জমজমাট সিরিয়ালের কাহিনী। তোমার শ্রদ্ধেয় শ্বশুর সেটাই বিশ্বাস করে নেয়। স্কুলে খোঁজ খবরও নেয়নি। তবে বুদ্ধিমান লোক আমার চাচা শ্বশুর মশাইয়ের কাছে ফোন করে জিজ্ঞেস করেছিল আমি গ্রামে আছি নাকি একটু খোঁজ নিতে। তিনি জানান একটা ছেলেকে নিয়ে নাকি বাপের বাড়ি এসে উঠেছি। ব্যাস, উনি দেবদাস বনে আর এর মুখও হয়নি। পরে ওনার চাচাতো বোন ওনাদের বাড়ি বেড়াতে এসে লুকিয়ে আমার যাওয়ার ঘটনা খুলে বলতে ওনার টনক নড়ল, ছুটে আসেন। আমি মুখ হয়ে ছিলাম কিছুদিন। কার দোষ দিব? আমি তোমার শ্বশুর মশাইকেই দেই দোষটা। তার অবিশ্বাস, অবিবেকতাই সবের কারণ, সাথে আমার বেহুকুবি। তবে পারবিন, আপনার কথা স্মরণে আসতেই আমি বিমর্ষ। আপা ডাকতাম তাকে। সে কিছু না করলেও চুপ ছিল তো, এতে তার দোষেও আমি শতভাগ ধরব। তারপর চলল জীবন আপন ছন্দে। তোমার শ্বশুর স্বীয় কর্মে বেশ অনুতপ্ত হয়। ওনার বাবাকেও সব জানান। তোমার দাদা শ্বশুরের হাতে বেচারি বেজায় জব্দ হন। খুবই বাড়াবাড়ি পর্যায়ে সাহেস্তা করেন। আমার হাত ধরে ক্ষমাও চেয়েছিলেন, সাথে মমতা জাপা। এরপর সংসার আলাদা হয়। আমার কারণ আসে দুনিয়ায়। সে আরেক হতভাগা। মায়ের সব অভিমান তার উপর যেন ঘিরে ধরল। তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। ছেলেকে রেখেই যেতাম। কাঁদতো অনেক। আমার মায়া হতো, তবে রাগও হতো। কেমন খিটখিটে হয়ে যাচ্ছিলাম দিনকে দিন।
বাচ্চাটার ঘ্যান ঘ্যান ভালো লাগতো না, দূরে ঠেলে দিতেও পারতাম না। তোমার শ্বশুর রাগারাগি করতো এটা নিয়ে, আরো জেদ চেপে ধরতো। তবে রাতের আধারে অনুতাপে পুড়তাম, কিন্তু দিনের আলোয় যেমন তেমনি তোমার শ্বশুরের বুঝতে পারে আমার মানসিক দুস্থতা। তিনি ধৈর্য ধরে বোঝান, আমিও টুকটাক বুঝতে শুরু করি। কলেজে ভর্তি হলাম, টুকটাক ক্লাসও জরুরি, না চাইতেও ছেলের থেকে একটু দূরত্ব হয়। উচ্চ মাধ্যমিক শেষ হতে কানন একটু ঝরঝরে হয়, হাঁটা শিখে, টুকটাক বলতেও শিখে। আমি ওকে কোলছাড়া করতাম না। রেজাল্ট বেরোলে আমি আর ভর্তি হতে চাইনি। তোমার শ্বশুর এক প্রকার জোর করেই ভর্তি করিয়ে দিল ভার্সিটিতে। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে আমি যেন ডুবে গেলাম। অদ্ভুত এক নেশা ধরে গেল নিজেকে প্রতিষ্ঠিত করার। পড়াশোনার পার চুকালাম, কাননও বড় হলো, তবে তার সাথে একটু দূরত্ব তৈরি হলো। আপ্রাণ চেষ্টা করেও দূরত্ব ঘুচিয়ে নিতে পারলাম না। চাকরির পেছনে ছুটলাম, ভাগ্যক্রমে পেয়েও গেলাম। আমার চাকরি জীবন শুরু, সাথে ছেলের দাদি ফুপির সাথে সখ্যতা। ব্যাপারটা হজম করতে পারলাম না, বকতাম, কিন্তু কানন এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বের করে দিত। কিছু বললে দাদির কানে দিত। তবে ছেলেটা আমাকে ভালোবাসে খুব। আমি যতক্ষণ থাকবো আমার আঁচল ধরেই থাকবে, কিন্তু আমি যথেষ্ট সময় দিতে পারতাম না। ছেলের অভিযোগ বাড়তে থাকলো, তবে তা মুখ ফুটে বেরোতো না। এভাবেই চলছিল। কাননও বড় হয়ে গেল, দাদি ফুপির সাথেও দূরত্ব মেপে গেল, সব ঠিকঠাক চলছিল। তারপর ওই যে কিডন্যাপ হলো সহপাঠী দ্বারা। তখন কড়া নেশা জাতীয় কিছু খাইয়েছিল বোধহয়। তারপর থেকেই ছেলেটার মাঝে বিরাট ফারাক দেখা দিল, অযথা চিল্লাচিল্লিয়ে রাগারাগি। আমাকে সহ্য করতে পারতো না। সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলে জানতে পারা যায় তোমার ফুপি শাশুড়ির শেখানোর মন্ত্রগুলো আমি কাননকে সহ্য করতে পারতাম না। দুধের বাচ্চাকে রেখে স্কুল কলেজে ফুর্তি করতাম, উনি পেলেছে। আরো অনেক কথা। ছেলে বিশ্বাস করেছে কিনা সেটা স্পষ্ট না, তবে তার কথা যথেষ্ট প্রভাবিত হয়েছে। তবে সবার ঊর্ধ্বে ছেলেটা আমাকে ভালোবাসে পাগলের মতো। আমি তৎক্ষণাৎ চাকরি ছেড়ে দেই। আমার ছেলে, আমার সংসার আগলে নেই। মমতাময়ী হওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে জড়তা, পারিনি সেভাবে। তবে আমি আর মায়েরদের মতোই আমার ছেলেদের ভালোবাসি। পুরনো কথা উঠলেই আমার ছেলের অপূর্ণ শখের কথা মনে পড়ে। ওকে ওর শখের আহ্লাদি ছেলেবেলা দিতে পারিনি, এর জন্য নিজেকে আমি কখনো ক্ষমা করব না শশী বউ। শশী চাতক পাখির মতো তাকিয়ে শাশুড়ির পানে, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। জ্বরে চোখ মুখ লাল হয়ে আছে, উত্তাপে গা গরম। শাশুড়ির প্রত্যেকটা কথা যেন তার রন্ধ্রে রন্ধ্রে কাটা দিচ্ছিল। গলা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই কখন। শশী হাতের উল্টো পিঠে চোখ ডলে ডাকে, আম্মা। থেমে যায় শশী, কি বলবে ভেবে পায় না। সান্ত্বনা দিবে কোন ভাষায়? কণিকা বেগম সজল চোখে হাসে। কাজল কালো ওই হরিণী চোখ জোড়ায় অদ্ভুত রকমের মায়া, একটু কঠোরতার সাথে একটু মমতা। কণিকা বেগম নাক টেনে শশীর কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরখ করে বলে, জ্বর বাড়ছে শশী বউ, ওঠো, কিছু রান্না করে দিই, খেয়ে অ্যান্টিবায়োটিক খাবে। কাল আমি নিয়ে যাব ডাক্তারের কাছে। জ্বর কেন সারছে না? সেই গম্ভীর গলা। আপুর বিয়েতে মিহির ভাইয়ের জুতার বদলে শেষ সাহেবের জুতো চুরি করার জন্য এই গম্ভীর গলার ধমকে শশী তার গোষ্ঠীর রফাদফা করেছিল। শশী উঠে বসে। কণিকা বেগম সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে পা বাড়ায়, তবে ছেলের কান্নার গলা ভেসে আসতে দরজার দিকে তাকায়। কুঞ্জ কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। কণিকা বেগম ভ্রু কুচকে শুধালো, কি হলো ফুফুর ছেলের? কুঞ্জ ঘূর্ণিঝড়ের মতো ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। কণিকা বেগম ছেলেকে নিয়ে সোফায় বসলো। এ কান্না তো মাছের মায়ের শোকা কান্না নয়। ছেলের ফর্সা গালে 3 আঙ্গুল স্পষ্ট বোঝা যায়, লাল হয়ে আছে, হিচকি তুলে তুলে কাঁদছে বাচ্চাটা। শশী জিজ্ঞাসা করে, কি হয়েছে? কুঞ্জ কিছু বলে না, মায়ের গলা জড়িয়ে কাঁদে। ছোট্ট শরীর খানা ক্ষণে ক্ষণে কম্পমান। কণিকা বেগম ছেলেকে বুকে জড়িয়ে শান্ত করায়, রক্তিম গালে চুমু দিয়ে শুধায়, কি হয়েছে ছোট আব্বার? কে মেরেছে তোতা পাখিকে? কুঞ্জর কান্নার গতি কমে আসে। কিছু বলবে এর আগে মেন ফটকে কাননের আগমন দেখে মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপাতে ফুপাতে বলে, তোমার ছেলে মেরেছে। আমি শুধু বলেছি শশী বউয়ের দুটো বাবু হলে আমি ওদের নাম রাখবো পুষি আর মিশি। সুন্দর নাম না বলো আম্মু? শশী ছোট ছোট করে চায় মা ছেলের দিকে।
কণিকা বেগম ছেলের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ল। কুঞ্জ আবারও কান্নার সুর তুলে বলে, তাহলে আমায় মারলো কেন? আমার বুঝি ব্যথা? আর বলতে পারে না, কান্না জুড়ে দেয় মায়ের গলা জড়িয়ে। শশী সামনে তাকায়। শেরতাজালি কানন কোনো দিকে ভ্রুক্ষেপ না করে হনহন করে হেঁটে চলেছে। শশী ভ্রু কুচকে বলে, পুচুকে মেরেছো কেন শের? গালটা লাল হয়ে গেছে, মনে হয় এক্ষুনি ঠিকরে রক্ত বেরিয়ে আসবে। ওকে মেরেছো কেন কানন? পরপর কণিকা বেগমও প্রশ্ন করে শান্ত স্বরে। কানন কারো প্রশ্নেরই জবাব দেয় না, হনহনিয়ে চলে যায় নিজ ঘরে। শশী নাক ডলে দুর্বল গলায় বলে, এর আবার কি হলো? কণিকা বেগম ছেলের প্রস্থান দেখে শান্ত চোখে। কুঞ্জর কান্নার বেগ বাড়ছে, বই কমছে না। তিনি কুঞ্জকে বসিয়ে ফ্রিজ থেকে বরফ কুচিয়ে এনে আঁচলে ভরে ছেলের গালে ঘষে দেয়। কুঞ্জ ব্যথায় ঠোঁট উল্টিয়ে কাঁদে। কণিকা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, ছাদে তোমার ফুফু শাশুড়ির সব কথাই শুনেছো। শশী পিটপিট করে চায়। কণিকা বেগম তার দিকে তাকায় না। কুঞ্জকে বুকে টেনে আদর করে বলে, ব্যথা করছে? আমি কাননকে বকে দিব, দেখি কাঁদে না। কাঁদলে কিন্তু রূপসার সাথে বিয়ে দেব না। কুঞ্জর কান্না বন্ধ হতে সময় নেয় না। মায়ের বুক থেকে মাথা তুলে উজ্জ্বল চোখে চায়। চোখের পানি সেই উজ্জ্বলতায় চিকচিক করে। কণিকা বেগম ছোট ছোট চোখে চাইলে কুঞ্জর ভাঙা ঠোঁটে হাসি ফুটে ওঠে। অম্বরকোণে টিম টিম জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে এক ফালি চাঁদ। সাদা কালো মেঘের চাদরে অম্বরে চাঁদের আলো যেন অদ্ভুত মোহনীয় আকার ধারণ করছে। মেঘলা আকাশে ক্ষীণ আলো মনটায় শান্তি এনে দিচ্ছে। তারকারাজি খুব একটা দেখা যাচ্ছে না, তবুও গোটা কয়েক ঝিলিক দিচ্ছে। মিটমিট করে হাসছে শব্দবিহীন। মৃদুমন্দ বাতাসে পরিবেশ শীতলতম। দূর হতে কুকুর শিয়ালের ডাক ভেসে আসে। পাশের বাড়ির বিড়ালের ছানাগুলো ছাদে জ্যোৎস্না স্নান করতে এসেছে, একটা অপরটার সাথে পাখড়াপাড়ি করছে। শেরতাজালি কানুন ছাদে পাতা শীতল পাটিতে শুয়ে বালিশবিহীন মাথার নিচে হাত ঠেকিয়ে চিত হয়ে রয়েছে। দৃষ্টি তার মলিন এক ফালি চাঁদে। চাঁদ দেখতে তার কোনো বিরক্ত নেই, বরং এটা তার পছন্দের একটা শখ। সেই ছোট্টবেলা থেকে শখটা পুষেছে মনের খাঁচায়। এর জন্য বাবাকে অনেক জ্বালাতন করেছে ছোটবেলায়। মা ঘুমোলে বাবাকে টেনে তুলে ছাদে চলে আসতো চাঁদ দেখবে বলে। বাবা কত রকমের ভূতের ভয় দেখাতো, মাথা কাটা ভূত, দাতাল ভূত, চাঁদ থেকে বেরিয়ে আসা ডাইনি বুড়ি, অন্ধকারে থাকা পেতনি। অদ্ভুত ব্যাপার, তার গা ছমছম করলেও ভয় করতো না, বরং চাঁদের প্রতি আগ্রহ জমতো। বাবা ভয় দেখাতে চলে যেত তাকে একা রেখে, তার গা ছমছম করতো ভয়ে। তবে অদ্ভুত নেশায় মত্ত হতো চিত্ত। পুরনো দিনের কথা স্মরণে আসতে অধর কোণ বেঁকে যায় অজান্তেই। অল্প শীতলতায় গায়ের কাঁটা শিউরে শিউরে ওঠে। একটা চাদর আনলে ভালো হতো, বাতাস বেশ ঠান্ডা। কোথাও বৃষ্টি নেমেছে কি? কানন একটু নড়ে চড়ে চাঁদের পানে তাকিয়ে রয় পলকহীন। কারো চটর পটর জুতোর শব্দে হালকা বিরক্ত হয়, তবে ভাবান্তর দেখায় না। পা যুগল আলগোছে দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকে। কিছু না বলে বিনা অনুমতিতে তাকেও দখলে নিল। উষ্ণ পাতলা কম্বলে ঢেকে দুজন মানব মানবী। কানন নিজের মাঝে আরেকটু লেপটে নিয়ে জড়িয়ে নেয় মানবীকে। কোমল কণ্ঠে শুধালো, ঘুম ভাঙলো কেন? আর এই অসুস্থ শরীর নিয়ে ছাদে এলে কেন? খুব করে শীত করছিল, কিন্তু উষ্ণতায় মোড়ানো কম্বলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ঘুমটা ছুটে গেল। আর কম্বলটা কোথায় যেতে পারে ভেবে ছুটে এলাম। কানন বুকের মাঝে লুকিয়ে থাকা শশীর দিকে তাকায়। অন্ধকারে মুখটা ঠাহর করা যায় না, তবে ঘুম ভাঙানো জড়ানো সুর ও ঘন ঘন নাকটানা শব্দ ভেসে আসে। ঠান্ডা হাত কপালে গলায় হাত ছুঁয়ে দিতেই শশী যেন ছাত করে উঠল। কি ঠান্ডা হাত, একদম ছুবে না বলেছিলাম। কানন তার কথা গ্রাহ্যই করল না। সন্তর্পণে বরফ শীতল হাতটা বুকের উপরে থাকার রমণীর টপসের ভেতরে ছুঁয়ে যায়। উন্মুক্ত পিঠে ঠান্ডা স্পর্শ অনুভূত করেই শশী তিরিং বিরিং করে ছটফট করে। কাননের শীতল স্পর্শ গভীর হতেই শশীর ছটফটানি কমে আসে, কাঁধে মুখ লুকিয়ে নেয়। আরেকটু লেপটে যায় ব্যক্তিগত পুরুষের সাথে। মাথা তুলে আবছায় দেখে ওই জলজল চোখ দুটোর চোখ দুটির দৃষ্টি ভিন্ন দিকে। শশী ঘাট তুলে দূর আকাশের পানে থাকায় জলজল করা এক ফালি চাঁদের উপর হিংসা প্রকাশ করতে সময় নেয় না। কলঙ্কিনী, বেহা, অশ্লীল, মায়াবিনী চাঁদ অন্যের বরকে বশীভূত করে। শশী কাননের চোয়াল চেপে তার দিকে তাক করে। ঝুঁকে ওই দূর আকাশে চাঁদ থেকে নিজ সখাকে আড়াল করে ফিসফিসিয়ে বলে, লজ্জা করে না? নিজ বুকে জড়িয়ে থাকা তোমার আপন চাঁদকে রেখে ওই কলঙ্কিনীর দিকে তাকাও। সেটা আমার তো হিংসে হয়। কাননের উদাস মুখে হাসিরা ডানা ঝাপটায়। ঝুঁকে থাকা রাগিনীর নাকে চুমু দিয়ে অধরে অধর ছুঁয়ে বলে, আমার হিংসুক চাঁদ, ওই 2 নম্বরের চাঁদ যে আমার আরেক সখী, ছোট থেকে আমার একাকিত্বের বান্ধবী। তাকে কি করে বলি? ও চাঁদটাও আমার আপন একজন। সাথে সাথেই শশীর ধারালো দাঁতের দংশনের শিকার হয় সিও অষ্টপুটে। ব্যথায় কানন চোখ খিচে নেয়। শশী খিলখিলিয়ে হেসে ওঠে। সাথে সাথে কপালে কপাল ঠেকিয়ে হাসতে হাসতে বলে, কামড়ে ছেড়ে ফেলবো। শের বাবু জান, আমাকে তো চেনো না তুমি।
শশীর অবস্থান অতি দ্রুত পরিবর্তন হয়। ছিমছাম গরনের দেহখানার উপর থেকে ছাদের শক্ত মেঝেতে পিঠ ঠেকে যায়। হঠাৎ প্রতিক্রিয়া মস্তিষ্ক ধরতে না পারে, চোখের আকার বড় হয়। শেরতাজালি কাননের প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে শশীর চিত্ত। চোখের পাতা বুঝে যায় তৎক্ষণাৎ। পাল্টা আক্রমণে নত শশী ডুবে যায় মহেন্দ্রক্ষণে। কাননের হিংস্রতা নমনীয়তায় পরিবর্তন হতে সময় নেয় না। বেহায় হাত খেলে যায় যত্রতত্র। শশী হারিয়ে যায় নেশায়। জ্বরে ত্যক্ত তনুমন প্রিয়জনের সান্নিধ্য পেতে ব্যাকুল হয়। ব্যতিব্যস্ত হাতে শার্টের বোতাম খুলতে উদ্যত হয়। কানন থেমে যায় তৎক্ষণাৎ। কোমল হাত দুটো হাতের মুঠোয় ভরে চুমু দেয়। পরপরই ছেড়ে শীতল পাটিতে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে। মাথার নিচে এক হাত রেখে অম্বর পানে তাকায়। প্রথমবার প্রত্যাখ্যাত হয়ে শশী স্থবির বনে যায়। ঢোক গিলে নিজেকে সামলে নেয়। অভিমানের পাল্লা আকাশ ছুঁয়ে যায়। কানন এক হাত পিঠ গলিয়ে কাছে টেনে শশীকে। শশী কাঠ হয়ে পড়ে থাকে। আবছা অন্ধকারে তার শক্ত চোয়াল অগোচরে থেকে যায় কাননের। কানন দুরম্বরে দৃষ্টি স্থির রেখে বলতে শুরু করে, তামিম আমার ক্লাসমেট ছিল, খুবই দুরন্ত স্বভাবের। এক দণ্ডে স্থির থাকতো না, বড় ক্লাস হইচই করে বেড়াতো। তার সাথে তার জম্পেশ প্রেম কাহিনী ক্লাসের প্রত্যেকটা ছেলেমেয়ে জানতো, আর সেটা আগ্রহ নিয়ে শুনতো। আমিও ব্যতিক্রম ছিলাম না। একদিনও সবাইকে বলল ওর প্রেমিককে দেখাবে। সবার মাঝে বিরাট কৌতূহল জমল। তো সব ছেলেমেয়েরাই চলল ওর প্রেমিককে দেখতে। একটা স্কুলের সামনে ঘণ্টাখানেকের মতো অপেক্ষা করে দেখলাম মহারানীকে উঁচু ছুটি করে স্কুল ড্রেস পরে আইসক্রিম খাচ্ছিল বান্ধবীদের সাথে। ফ্যাক ফ্যাক করে হাসছিল। সবাই তো পছন্দ শুরু করলো, এ তো কালো পরি। আমিও মনে মনে ভেঙচি কাটছিলাম সেদিন। ও যতটা বাহার করে বলতো, ও তার ধারে কাছেও নেই। থেমে যায় কানন। পাশে তাকিয়ে শশীর মুখভঙ্গি দেখার অভিপ্রায়, কিন্তু অন্ধকারে দেখা যায় না। সে মেঝেতে কনুই ঠেকিয়ে কাত হয়। এক হাত শশীর কপাল গাল ছুঁয়ে যায়। গরম বেশ। ওষুধ খেয়েও কেন মেয়েটার জ্বর কমার নাম নিচ্ছে না? শশী বউ, ঘুমিয়ে পড়েছো? শশী জবাব দেয় না। গলার ভাঁজে থাকা খসখসে হাত ঝটকায় সরিয়ে দেয়। কানন হেসে উঠল মৃদু শব্দে। আবারও ছোঁয়ার চেষ্টা করে শশী, বারংবার সরিয়ে দেয় ঝংটা মেরে। কারণ কিছু সময় চুপ থেকে একটু একটু করে এগিয়ে সন্তর্পণে নরম উষ্ণ উদরে হাত গলিয়ে দেয়। টপস ভেদ করতেও সময় নেয় না। শশী একটু বাধা দিলেও কাজ হয় না। কানন হেসে বলে ওঠে, সাইকেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চ্যাপ্টার ক্লোজ। আমি বেকার যুবক, হন্যায় চাকরির খোঁজে। নিজের নামটাই মনে রাখতে পারি না, বন্ধুদের নামটা কি করে মনে রাখি? একদিন ইন্টারভিউতে বাড়ির পথ ধরছিলাম, সঙ্গে আমার প্রথম প্রেমিকা, তোমার মরহুম সতীন। আমার শখের বাইকে চড়ে জ্যামে আটকেছিলাম। হঠাৎ বাইকের ভিউ মিররে একটা থোপড়ার নজর কাড়ে। তামিমের নামটা মনে না থাকলেও চেহারাটা মনে ছিল টুকটাক। তো ওকে দেখে পিছন ফিরে তাকাই, হেলমেট মাথায়। শালা আমাকে চিনতে পারেনি, আর চেনার প্রশ্নও আসে না, কেননা ওর নজর পাশে রিস্কা ছিল। মেটি মেটি করে হাঁটছিল আর ভাব নিয়ে চুল ঠিক করছিল। আমি দেখলাম রিস্কা দুজন মানবী। মনে পড়ে তামিমের কিশোর বয়সে প্রেমের কথা। একটু কৌতূহল জাগে, রিস্কা রমণীদ্বয়ের একজন কি সেই পুরনো প্রেমিকা? আশ্চর্যের বিষয় কি জানো, তামিমের নাম মনে করতে না পারলেও ওর প্রেমিকার নাম মনে পড়ে যায়। শশী নাম তার। আমি রিস্কার মেয়ে দুটোকে আগে করে স্ক্যান করলাম, ক্যারেক্টার ঢিলা পেও না যেন। কৌতূহল নিয়ে বোঝার চেষ্টা করলাম কে সেই রমণী। বুঝতে পারিনি। জাম ছুটে গেল। তার বেশ কিছুদিন পর দেখা হলো কোইন্সিডেন্সলি। সেদিন দুজন রমণী তামিমের সাথে কথা বলছিল রাস্তার মোড়ে দাঁড়িয়ে। আমি তো ভাবনায় পড়ে গেলাম। দো ফুল এক মালি। বাইক নিয়ে ওদের কাছাকাছি থেকে বোঝার চেষ্টা করি। তাদের কিছু কিছু কথা ক্লিয়ার হলো। একজন আরেকজনের কাজিন। সেই কালো পরি। কালো পরি চোখে না দেখতে পারলেও চোখ দুটো মনে রাখার মতো। সেখানে আর একটা অধ্যায় শেষ হলো আর কি। থেমে কানন বোঝার চেষ্টা করে শশী ঘুমিয়ে পড়েছে কিনা। না, ঘুমায়নি। বিষধর সাপের মতো ফুসফুস করছে। শশীর উদরে থাকা বরফ শীতল হাত উষ্ণতায় গরম হয়ে আছে। কানন আবারও শুরু করে, নতুন অধ্যায় জড়ালো। সেদিন মেহেরির শপিং করার জন্য বেরিয়েছিল সবাই। আমি যেমন বললেও ফারদিন ভাই জোর করে নিয়ে যায়। বিরক্ত মুখে ঘুরঘুর করছিলাম সবার পিছনে। হঠাৎ মেহেরের হৌ বউ, শিরিন ভাবিকে দেখে ভরু কুচকে যায়। উনি আসবে জানতাম না। তবে তার সাথে আমাদের একমাত্র ব্যান্ড সাহেবাকে দেখে একটু খটকা লাগে। চোখ দুটো কেন জানি চেনা চেনা লাগে। শত চেষ্টা করেও মনে করতে পারি না কোথায় দেখেছি নয়ন যুগলকে। তো ফারদিন ভাই আর বিয়ানের দুষ্টু মিষ্টি খুনসুটি উপভোগ করছিলাম। কেনাকাটা লাঞ্চের পর্ব শেষ হলে যখন তারা বিদায় নিয়ে রিস্কায় ওঠে, আমার খেয়াল আসে, আরে এ তো সেই কালো পরি। বিশ্বাস করবে না, ব্যাপারটা ধরতে পেরে আমি বেশ খুশি হয়েছিলাম। এরপর বিয়ের দিন কালো পরি চেহারা দেখলাম। মন্দ নয়, বেশ আকর্ষণীয়। পুরোটা সময় আমি দিনকাল ভুলে তার দিকে তাকিয়েছিলাম। একটুর জন্য মনে হয়নি ও তো বন্ধুর প্রেমিকা। যখন বরের জুতো মনে করে আমার জুতো চুরি করে ফারদিন ভাই আর মিহিরের বন্ধুদের সাথে তর্ক করছিল টাকার জন্য, আমি যেন সেই মুহূর্তে ডুবে গেলাম কুলকিনারাবিহীন
ওই মাঝ সমুদ্রে হাবুডুবু খাই, একুল উকুল খুঁজে পাই না। ছটপট করতে করতে ডুবে গেলাম। জ্বালায় আমার কান ভারী হচ্ছিল। তোমার দিকে তাকাতেও যেন লজ্জা হচ্ছিল। বিয়ে সম্পূর্ণ হলো। ফিরতি পথে কি মনে করে বা পাশে বসেই আমতা আমতা করে এক বুক সাহস নিয়ে কুরুক্ষেত্র জয় করে আব্বুকে বলছিলাম, আব্বু আমি বিয়ে করব। আব্বু এমন রিয়াকশন দিল, আমার হৃদয়খানি চূর্ণ বিচূর্ণ হয়ে হাহাকার করছিল। আব্বু মানল না, আমিও একটু লজ্জা পেলাম। সেই বন্ধুর প্রেমিকাকে বিয়ে করে ফোন দিয়ে আসছিলাম। কতটা অবিবেচক প্রাণী আমি। তবে পরের দিন আব্বু যখন রাজি হলো, তবে সব সংশয় ভুলে কেন যেন পৈশাচিক আনন্দ পেলাম। একটু সংশয় ছিলাম। আব্বু প্রস্তাব পাঠালো। রাজি হচ্ছিল না ভিলেন শ্বশুরমশাই। আমি চুপচাপ বসে দেখছিলাম। সাথে তোমার ব্যাপারে একটু গোয়েন্দাগিরি করতে মাঠে নেমেছিলাম। টুকটাক ভালোই তথ্য সংগ্রহ করলাম। আর আমি যেন সকল দ্বিধা থেকে মুক্তি পেলাম। তামিমের প্রেম ছন্দ একতরফা ছিল। সেদিন আমি খুশিতে ডিস্কো ড্যান্স দেওয়া নেওয়া করছিলাম। তারপর তোমার আব্বুকে রাজি হলো। তবে সেখানেও এত বড় সত্যের বেড়াজাল একটা আটকে দিল। বিয়ে পড়াবেন অথচ বউ দিবে না, এটা কোনো কথা? মানে বিড়ালকে মাছ দিলে সে দেখবে শুকবে কিন্তু খেতে পারবে না। কানন নিজের কথায় নিজেই হেসে ওঠে শব্দ করে। শশী এখনো চুপচাপ শুয়ে আছে, যেন কোনো প্রেতাত্মা। নড়চড় নেই, শুধু শ্বাস ফেলছে। সেই শব্দ ভেসে আসে। কানন ফুলো গালে চুমু দিয়ে বলে, চলো আলোহীন চাঁদ। সোহাগ করিনি বলে মনে মনে নিচে পিটিয়ে পিটিয়ে কিমা বানিয়েছো। ঘরে চলো, সোহাগের শোকে আজ তোমাকে কিমা বানিয়ে গিলে নেব। শশী উঠে না, সেভাবে পড়ে থাকে। কানন হেসে উঠে দাঁড়ালো, পাজাকোলো করে তুলে পা বাড়ায়, হতাশা মিশ্রিত গলায় বলে, যুগ যুগ ধরে চলমান এই কথা। বউয়ের রাগ ভাঙাতে স্বামীদের নত করতে হয় মাথা, সে দোষ যাই বা হোক না কেন। কণিকা বেগমের বুকে মুখ লুকিয়ে ঘুমন্ত কুঞ্জ। মাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কুঞ্জ আলাদাভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার ছোট্ট কুঞ্জে ঘুমোয়। তবে আজ ভাইয়ের শক্তপোক্ত থাপ্পড় খেয়ে মায়ের পিছু যে ধরল আর ছাড়েনি, কারো কাছেই যাবে না। কণিকা বেগমের বুকটা আনচান করে ওঠে। ইদানিং এমন হয়, ছেলে দুটোর জন্য খুবই পরাণ পড়ে। মনে হয় নিজের আঁচলে লুকিয়ে রাখতে, একটু প্রাণ খুলে আদর করতে। কুঞ্জকে করতে পারলেও জড়তার প্রয়াসে কাননকে করা হয় না। কারণ যদি বলে, যখন চেয়েছিলাম দাওনি, এখন আর আহ্লাদ দেখাতে হবে না। কণিকা বেগম ছোট্ট করে শ্বাস ছেড়ে ঘুমানোর চেষ্টা করে। মুর্তাজালির প্রশ্নে চোখ মেলে যায়। কি হয়েছে তোমার কনক? ইদানিং বেশ চুপচাপ থাকো। আগের মতন ঝগড়াঝাটি করো না, না শশী মায়ের সাথে না আমার সাথে। ছেলেদেরকে ইদানিং বকতে দেখি না। জিনে ধরেছে নাকি? ধরতেও পারে। মাশাআল্লাহ, এত সুন্দর সোনা ময়না বউ আমার। 44 হবে তো এখনো 27-28 বছরের কুন্টিমান যুবতী লাগে। এদিকে আমি বুড়ো হয়ে গেলাম। কণিকা বেগম বিরক্ত চোখে চায়। মুর্তাজালি হাতে থাকা সমরেশ মজুমদারের সাতকাহন বইটা বন্ধ করে বেডসাইড টেবিলে রেখে দেয়। চশমাটা ড্রয়ারে রেখে বালিশে মাথা এলিয়ে দেয়। কণিকা বেগমের দিকে কাত হয়। বউকে বশ করতে মিষ্টি করে হাসলো, তবে বউটা বশীভূত হলো না বোধ করি। বিরক্তে ঠাসা মুখটা চোখ বুজে রেখেছে, কপালে সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান। সে হেসে গালটা টিপে বলে, কনক শোনা। কণিকা বেগম চোখ খুলে এমনভাবে তাকালো যেন নজরে ভস্মীভূত করে দিবে। মুর্তাজালি তৎক্ষণাৎ হাত সরিয়ে বলে, এভাবে তাকাই না ময়না। বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে বসলে জান নিয়ে টানাটানি হবে। তোমাকে একটা সারপ্রাইজ দিই, কি বলো? কণিকা বেগমের চোখ মুখ স্বাভাবিক হয়ে আসে হার্ট অ্যাটাকের কথা শুনে। বুকটা অজান্তেই ধক করে উঠে, আনচান করে তনুমন। মুর্তাজালি হেসে বলে, কবে যাচ্ছি তাহলে? কণিকা বেগমের সহজ গলা। মুর্তাজালি প্রসন্ন হাসে। যাক, মহারানীর সদয় হলো। সেবার মহারানীর অভিযোগের পর কতবার যাওয়ার পরিকল্পনা করেছিল, যেদি মহিলা জেদ করেছিল যাবে না, অবশেষে রাজি হলো। তুমি যেদিন বলবে সেদিনই। আমার দিক থেকে সব ক্লিয়ার। গাধাটাকে জানালে অফিস থেকে ছুটি নিবে। আর শশীমা অসুস্থ থাক, কোনো ব্যাপার না। হাওয়া বদল হলে অসুস্থতা বাপ বাপ বলে পালাবে, দেখে নিও। তুমি বাদরটার স্কুলে লিভ লেটার পাঠিয়ে দিও। গাধাকে আর বাদরকে কণিকা বেগমের বুঝতে বাকি থাকে না। এই লোক জীবনেও শুধরানোর না। আমাকে রেখে কোথায় যাবে আম্মু? প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ভাই তো আমাকে মেরেই ফেলবে। বলেই ডুকরে কেঁদে ওঠে কুঞ্জ। হঠাৎ কুঞ্জের কথা ও কান্নায় কণিকা বেগম ও মুর্তাজালি বিচলিত হয়। কুঞ্জ মায়ের গালে মুখে চুমু দিচ্ছে আর কাঁদছে। কণিকা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট্ট মুখটা আজলায় ভরে কপালে চুমু দিয়ে বলে, আব্বা কি হয়েছে? আমি আছি তো, কোথাও যাচ্ছি না। এই দেখো, বাজে স্বপ্ন দেখেছো? তাই হবে।
কুঞ্জ, আয় বাপ, বাবার কাছে আয়, এত কাঁদে না তোতা পাখি। মুর্তাজালি আদুরে গলায় বলে কুঞ্জকে নিজের কাছে নিতে চায়। কুঞ্জ যায় না। মায়ের গাল ধরে ঠোঁট উল্টায়, কান্না থেমে গেছে তার। কণিকা বেগম মুচকি হাসার চেষ্টা করে, ছেলের গালের নোনা জল মুছে চুমুয়াকে হেসে বলে, কি হয়েছে হঠাৎ? আমরা তো তোমার নানু বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম। তুমি, আমি, তোমার বাবা, ভাই, শশী বউ, আমরা সবাই যাবে না? আমি কোথাও যাব না আম্মু, তোমাকেও যেতে দেব না। বলেই শক্ত করে আঁকড়ে ধরে মাকে। কণিকা বেগম হেসে বলে, আচ্ছা যাব না, তুমি যখন বলছো কোথাও যাব না। হ্যাপি? কুঞ্জ মাথা নাড়ল। কণিকা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলল, ঘুমাও কুঞ্জ, আমি কোথাও যাচ্ছি না। কুঞ্জ চোখ পিটপিট করে তাকালো, মিষ্টি হেসে আবদার জুড়ল, একটা গান বলো, তাহলে ঘুম আসবে। ওই যে ঘুম পাড়ানি গান। কণিকা বেগম চোখ ছোট ছোট করে চায়। কুঞ্জ কাচুমাচু মুখে চোখ টিপে বন্ধ করে রাখে। তবে মায়ের গলার মিষ্টি সুর কানে বাজতে অধর কোণ বিস্তার লাভ করে। ধীরে ধীরে ঘুমের রাজ্যে পাড়ি জমায় কুঞ্জ। শুধু কুঞ্জ নয়, মুর্তাজালির চোখের পাপড়িতেও ঘুমের আবির্ভাব হয়। নিশাচর কণিকা বেগম উদাসীন হয়ে তাকিয়ে রয়। ছেলে স্বামীর গালে মুখে হাত বুলিয়ে অনুভব করে আপনজনের অস্তিত্ব। নতুন দিনের খবরের কাগজের সাথে নতুন দিনের শুভারম্ভ। মুর্তাজালি খবরের পাতায় নজর বোলায় আর দেশের অধঃপতন নিয়ে মিনিট দুয়েক ভাষণ দেয়। সেই ভাষণ শ্রবণ করার একমাত্র দর্শক শশী। সে ধোয়া উড়ানো গরম আদা চায়ে ঠোঁট ডুবায়, সাথে বিনোদন পাঠের অংশটুকু নিয়ে সেলিব্রিটিদের বৃত্তান্ত পড়ে। ইন্টারেস্টিং না হয় খেলার অংশটুকু পড়ে আর শ্বশুরের কথায় মাথা নাড়িয়ে সহমত পোষণ করেন। হঠাৎ মুর্তাজালি খবরের কাগজ রেখে শশীর দিকে তাকিয়ে বলে, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। জানো কি হয়েছে? একটা লাভ লেটার পেয়েছি। শশী প্রথমে গুরুত্ব না দিলেও লাভ লেটারের কথা শুনে ভারী আগ্রহ দেখায়। বাহ, তার শ্বশুর মশাই বুড়ো বয়সেও লাভ লেটার পায়, অথচ সে এখন পর্যন্ত একটাও পেল না। শাশুমাকে জানাতে হবে শীঘ্রই। শশী রয়ে শয়ে বসে, এক চুমুকে উষ্ণ চা গলাধ্যকরণ করে আগ্রহী গলায় শুধালো, কে দিল? কখন দিল? আপনার পরিচিত কেউ? আপনার কোনো কলিগ নাকি তার মেয়ে? আজকাল তো সুগার ড্যাডির একটা প্যাশন হয়ে আছে। আমার এক ব্যাচমেট বাপের বন্ধুর সাথে নিকাহ নামা পড়ে ফেলেছে, একটা টোনাটুনিও হাজির। বলছিলাম কি, আপনার মতামত কি আব্বু? মুর্তাজালি কালো ফ্রেমের চশমাটা খুলে টি টেবিলে রাখে। মেয়েটা 4 কদম বেশি ভেবে বসে আছে। এটাই হলো মেয়েজাত। ক বলতে কাশিমপুর ভাবা যাদের স্বভাব। তিনি গলা খাকারি দিয়ে বলে, লাভ লেটারটা আমাদের ব্যালকনিতে কেউ ছুঁড়েছিল, পাটকেল সহ। কখন দিয়েছে জানি না, আমি সকালবেলা পেলাম। এনো, চিঠিটা পড়ে দেখো। তোমার শাশুড়িকে দেখালাম, তিনি এমন ভাবে চাইলো যেন আমি খুনের আসামি। বলে চিঠিটা বাড়িয়ে দিল। শশী আগ্রহ মনে মোড়ে মোড়ে কাগজটা খুলে চিঠি পড়তে শুরু করে। প্রিয়তম ইস্যু, আসসালামু আলাইকুম, কেমন আছো? তুমি রোজ উদাসীন হয়ে ওই বেলকনিতে দাঁড়াও। আমি চেয়ে চেয়ে দেখি তোমার হরিণীর ন্যায় কাজল টানা ওই গভীর উদাসী আঁখি যুগ্ন। আমি যেন ভুলে যাই আমি কে। আচ্ছা, তুমি উদাস কেন? কিসের বিষণ্ণতা তোমায় কুড়িয়ে খাচ্ছে? তোমার ওই সুচারু নিপুণ মুখশ্রীতে হাসি দেখার বড্ড শখ আমার। একদিন সাজবেলায় তোমার ঘরে বেলকনিতে দাঁড়িয়ে হেসেও কিন্তু কুহিলি। আমি অপেক্ষায় রইলাম। ইতি এক দূরবীনের আড়ালে দাঁড়িয়ে থাকা আমি। শশী সবটুকু পড়ে কিছু সময় চুপ থাকে। তারপর শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, কত বড় সাহস শশীর শাশুড়ির দিকে চোখ তুলে তাকানো! এই দূরবীনের আড়ালে যেই যুবকই থাকুক, তার চোখ আমি উপড়ে ফেলবো একদম। আব্বু, আপনাদের ঘরের বেলকনির অপর সাইডে কাদের ফ্ল্যাট? মুর্তাজালি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছেলের বউয়ের দিকে। মুখশ্রী দেখে মনে হচ্ছে তার থেকে বেশি এই মেয়েটা চিন্তিত। তিনি কিছু বলবেন, কণিকা বেগম এসে চিঠিখানা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ময়লা ঝুড়িতে ফেলে দিল। আঙ্গুল তাক করে গমগম সুরে বলে, মাথা ভর্তি গোবর দুজনের। কোনো না কোনো কুহেলির চিঠি ভুলবশত আমাদের বেলকনিতে ল্যান্ড করেছে, ওনারা সেটা নিয়েই পড়ে আছে। আরেকবার এমনি কথা হোক, কুঞ্জোর কানে যাক, দুজনের খবর আছে বলে দিলাম। তার ধমকের সুরে দুজনেই বাধ্য মানবের ন্যায় সায় জানালো। কণিকা বেগম বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজব পাগলের মহল্লা এটা। তবে তিনিও ক্ষণিকের জন্য ভাবনায় পড়ে, এই অবেলায় কে অনুভূতি মিশ্রিত চিঠি প্রেরণ করলো। শশী মুর্তাজালি গালে হাত দিয়ে বসে। কণিকা বেগম যাই বলুক না কেন, তারা তো খুঁজে বের করবেই। ইতিমধ্যেই কানন চোখ মুখ ডলতে ডলতে ড্রয়িং রুমে উপস্থিত হয়। সোফায় শশী পাশে ধপাস করে বসে চায়ের জন্য হাত ছাড়ে। বাবা ও বউকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কোনো সমস্যা? চিন্তিত মনে হচ্ছে দুজনকে। মুর্তাজালির সাথে সাথে খেকিয়ে উঠে, গাধার বাচ্চা, এখন ঘুম থেকে ওঠার সময় হলো? মেয়েটা অসুস্থ, তার খোঁজ খবর কি সমাচার? কিচ্ছু না। তোকে বিয়ে করানোই ভুল হয়েছে, মানুষ হলি না হাম্মুক।
কানন সোজা হয়ে বসে, ঝাড়িটা হজম হলো না। কোথাকার ঘূর্ণিঝড় কোথায় বয়ে গেল? শশীর দিকে প্রশ্নাত্মক চোখে যায়। শশীও ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। কাননের কপালে ভাঁজ পড়ে। এর আবার কি হলো? কুঞ্জ নাচতে নাচতে ছুটে আসে ড্রয়িং রুমে। একটা জব্বর খবর তার পেটে গুড়মুড় করে। ভাইকে দেখে তার সুন্দর কুটি কুটি দাঁতগুলো নিজেকে আড়াল করে নেয়। বাবার কোলে বসে গাল ফুলিয়ে কানন লক্ষ্য করে সবটাই। হেসে ভাইয়ের মাথায় টোকা মেরে বলে, এবার বেতন পেলে পুজোর জন্য একটা সাইকেল কিনবো ভেবেছিলাম, কিন্তু সে তো আমার উপর রাগ করে আছে, তাই ফারিন মামুনিকে দিয়ে দেবো ভেবেছি। কুঞ্জ বাবার দিকে তাকায়, মিনমিনিয়ে গলায় বলে, আমি সাইকেল নেব না, বাইক দিলে আর রাগ করব না। কানন হেসে বাবার কোল থেকে ছোট ভাইকে টেনে নিয়ে কাতুকুতু দেয়। কুঞ্জ হেসে হেসে উঠে। কণিকা বেগমের আগমনে তার হাসি প্রসারিত হয়। কণিকা বেগম ট্রেতে করে চায়ের কেতলি, কাপ এনেছে, সাথে সিদ্ধ ডিম আর বিস্কিট। কাননের পাশে বসে হাসি মুখে বলে, গ্রামে যাওয়ার পরিকল্পনা আছে কানন। অফিস থেকে কিছুদিনের জন্য লিভ নাও, তোমার নানুর বাড়িতে যাব সবাই। কোনো বাহানা শুনছি না। কথা বলার সময় কণিকা বেগমের মুখ থেকে যেন এক অন্যরকম দ্যুতি ছড়িয়ে পড়ল। চোখে মুখে কিশোরীর ছাপ, যেন সদ্য বিবাহিত কোনো এক কিশোরী নাই ওর যাবে। কানন বাধ্য ছেলের মতো সায় জানালো। শশীও খুশি হয়। অনেকদিন হলো ভ্রমণ করা হয় না, এই সুযোগে গ্রামের মেঠো পথে একটু ঘোরাফেরা করা যাবে। মুর্তাজালি কাপে চা ঢেলে নিয়ে বলে, তাহলে কানন আজকে অফিস থেকে লিভ নি, কালকে রওনা হব আমরা। শশীমা, তোমার কোনো সমস্যা হবে না তো? অসুস্থ শরীর, তবে হাওয়া বদল স্বাস্থ্যের জন্য ভালো। কুঞ্জ খুশিতে বাবার কোল ছেড়ে ফাঁকা জায়গায় কোমর দুলিয়ে নাচে আর গলা ছেড়ে গান গায়। তার কাণ্ডে সবাই হেসে ওঠে। কণিকা বেগমের চোখে মুখেও চাপা হাসি। বুকটা ক্ষণে ক্ষণে অস্থির হলে উত্তেজনায় ঠাসা তনুমন। কতদিন পর বাপের ভিটায় পা পড়বে, ছোট ভাই দুটোর মাথায় হাত রেখে একটু আদর করতে পারবে। আব্বা, কুঞ্জিকে দেখে হিংসে হয়? বুঝলাম না আম্মু, কিসের কথা বলছো? না কিছু নয়, এমনিতেই জিজ্ঞাসা করলাম। স্মিত হেসে কণিকা বেগম তাকান ছেলের দিকে। তার সুন্দর মুখশ্রী সচরাচর হাসিতে মাখামাখি হয়। আগে খুব একটা হাসতে দেখা যেত না, যেন তার অধর কোণে হাসি অতি বিরল দৃশ্য। শেরতাজালি কাননও পাল্টা প্রশ্ন করে না। কুঞ্জকে হিংসে, ভাইকে হিংসে করা যায়? তবে মনের ভিতর কেমন যেন করে ওঠে যখন মা কুঞ্জকে খুব বেশি আদর করে। তাছাড়াও ইদানিং মা কুঞ্জকে সবসময় কাছে কাছে রাখে, তার সাথে হেসে গল্প করে। কিছুদিন আগে তো পুচুর সাথে সাইক্লিং করতে দেখা গেল। দুজন প্রতিযোগিতা করেছিল, যা তার কাছে অবিশ্বাস্য লেগেছিল। মাকে এত প্রাণবন্ত আগে তো দেখেনি। সব সময় গম্ভীর মুখে থাকা মানবী কুঞ্জকে জিতিয়ে দিয়ে বিজয়ী হেসেছিল। সেই হাসিতে ওষ্ঠপুটে হাসিরা পলক ঝাপটালেও হৃদয় গভীরে কোথাও যেন হাহাকার করছিল। ইস, এমন শৈশব তার কেন হলো না? কানন সেও ভাবনাকে বাড়তে দেয় না। এসব ভাবলেই মনটা শান্ত নদীর মতো নীরবতায় ছেয়ে যায়। সে মুচকি হাসার চেষ্টা করে, সফল হয়। শশী বউ বলেছিল, যখন মন খারাপ হব ভাব তখন হাসার চেষ্টা করতে ভালো লাগবে, আবার যখন অতিরিক্ত চাপে থাকবে মাথা কাজ করা বন্ধ করে দিবে, রাগ হবে, চিল্লাচিল্লি করার জন্য মন আকুপাকু করবে, মুচকি হাসি নামক ওষুধ সম্বল। কারণ হাত দিয়ে ঘাড় কাত করে ডলে, মাথা চুলকায়, চেহারায় কেমন দ্বিধান্বিত চঞ্চল ভাব। দ্বিধাদ্বন্দ্বের সাথে যুদ্ধ করে দোনামনো করে এক বুক সাহস সঞ্চয় করে মায়ের কোলে মাথা রেখে সোফায় গুটিয়ে শুয়ে পড়ে। মা বকলে সে ভারী লজ্জায় পড়বে, চোখ খিচে চুপটি করে পড়ে থাকে। কণিকা বেগম বিস্মিত হন খানিকটা, তবে মাথা নিচু করে ছেলের স্নেহে ঢালা মুখটা দেখে অজান্তেই বুকটা ভরে উঠে। কাজল কালো চোখে অশ্রুকণা জমতে চায়। ছেলের বাবরি চুলে হাত বুলিয়ে দিতে সময় নেয় না, চোখটা বুজে রেখেছে। গালে মুখে ভয় ভয় একটা ভাব ফুটতে চাইছে যেন। কণিকা বেগমের হাসি দীর্ঘস্থায়ী হয়, সাথে মনটা একটু আনচান করে ওঠে। ছেলেটা তাকে ভালোবাসে ঢের, তবে ভয়ও করে। কিসের ভয়? মাকে কেউ ভয় পায়? তিনি নিচু হয়ে ছেলের কপালে স্নেহের পরশ বুলিয়ে দেয়, কণ্ঠে মমতা ঢালার চেষ্টা অব্যাহত রেখে শুধালো, কি হয়েছে কানন? মন খারাপ কেন? কানন চোখ খুলে লাজুক চোখে চায়। মায়ের মুখের মধুর হাসিতে সকল দুশ্চিন্তার ক্লেশ উড়ে যায় নিবিষ্টে। আজ যেও না আম্মু, কাল যে করে হোক আমি ছুটির ব্যবস্থা করব। কণিকা বেগম ভ্রু কুঁচকে প্রত্যুত্তরে বলে, এই কথাটা গত 3 দিন ধরেই বলছিস। ওদিকে তোর আব্বুর কাজে চাপ, আবার উকি দিচ্ছে। কাননের মুখটা ছোট দেখায়, বিরক্তের সুরে বলে, আমার কি দোষ? হারামখোর বাস্টার্ড ছুটি দিলে তো সবসময় কাজের প্রেশারে রাখে। এত কাজ মনে হয় কাজের তলে পড়ে আমি ভরসা হয়ে যাব। তো কাজ করতে গেছো, কাজ করবে না? কামচোর কোথাকার। হঠাৎ তৃতীয় গলায় কণিকা বেগম সম্মুখ পানে তাকায়। শশী দীর্ঘশ্বাস ফেলে ধপাস করে সোফায় বসে নাটকীয় ভঙ্গিতে বলে, আম্মা, প্যাক প্যাক করতে করতে আমি হয়রান। যা দেখি মনে হয় সেটাই লাগবে। লাগেজে হাবি জাবি ভরতে ভরতে জামা কাপড় রাখার জায়গাই পাচ্ছি না। বলছি কি আপনার লাগেজের একটু জায়গা ধার দেবেন? কারণ ছোট ছোট চোখে চায়। কণিকা বেগম গম্ভীর মুখে বলে,
আমার লাগেজে 3 জনের জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র সহ কুঞ্জের খেলনাও গুছিয়ে নিয়েছি, আর তোমার 2 জনের জিনিসপত্রের জায়গা হচ্ছে না। শশী কাচুমাচু মুখে কিছু বলবে, কানন ঠোঁট চেপে হেসে বলে, আম্মুর স্কিন কেয়ার প্রোডাক্টে তো লাগেজে আটবে না, সাথে এতগুলো বই। শশীবু বলে কি জামা কাপড় নেওয়ার দরকার নেই, আমার এক মামি আছে, তোমার বসেই হবে, তার কাছ থেকে 2টো শাড়ি নিয়ে নাও। তাও না হলে আমি কাল পরশু আসছি, তো নিয়ে যাবো নি একটা সেট। শশী চোখ রাঙায় কাননকে, কি সাহস ছেলের তার স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে নজর দেয়। একে গরমে তো চড়া রোদে দাঁড় করিয়ে রাখা উচিত। শশী বিনীতভাবে উঠে দাঁড়ালো, মুচকি হেসে জবাবে বলল, শের, আমার স্ক্রিন কেয়ার প্রোডাক্টে তোমার দেখি খুব সমস্যা। নিজে তো গোসল না করার 101টা বাহানা খুঁজো। গোসলের সাবানটাও ইউজ করো না, রাতে 1000 বার বলে ব্রাশ করাতে হয়। চকচকে ইউনিফর্ম একদিনে অফিসে গিয়ে নোংরা বানিয়ে নিয়ে আসো, আর পরদিন যা পরার উপযুক্ত নয় থাকে না। কোনটা রেখে কোনটা বলি, খাইস্টা স্বভাবের তুমি স্ক্রিন কেয়ারে বুঝবেটা কি? হ্যাঁ, জবাব দাও। কানন ফ্যাল করে তাকায়, মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। সে শুধু একটা কথা বলেছিল নেহাত মজার চলে, অথচ এই মেয়ে দেখছি পুরো সৈন্য সমেত যুদ্ধের ঘোষণা দিচ্ছে। সে শান্ত সুরে বলে, দেখো, বাজে প্রলাপ বকবে না। বাজে প্রলাপ? সে তুমি গোসল সেরে এলেও কানে সাবান ফেনা থাকে, চুলে শ্যাম্পুর ফেনা থাকে, বিছানায় বসলে তো বিছানার রফা দফা, আলমারি তো নয় যেন কাপড়ের স্তূপ। আমি গুছিয়ে গুছিয়ে হয়রান, গন্ধে ভরপুর মুজো খুলে বিছানায় ফেলো। দরজা জানালার পর্দা তো নয় যেন ব্র্যান্ডের টিস্যু। রুমে ময়লা ফেলো, সেটাও লুকাতে পা ঠেলে খাটের তলায় আবার শর্ট মারো। খাচ্ছ দুধ ভাত, তাতেও তরকারি নাও। শশী যেন নন স্টপ খবর পড়ছে। কানন মনে মনে কয়েকবার তওবা করে নিয়েছে, আর কখনো বউ নামক বিরল প্রজাতির প্রাণীকে নিয়ে মজা করার কথা মাথাতেও আনবে না। সে শশীকে থামিয়ে 2 হাত তুলে আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলে, আমি আমার দোষ স্বীকার করছি, ভুল হয়েছে আপা, মাফ করে দেব। জিভে কামড় লাগায় কানন, সাথে বা হাতে মাথা চুলকায়, মুখ ফসকে কি বলে দিল। ছি! সে শশীর দিকে তাকায়, মেয়েটা বোধহয় কারেন্টের শক খেয়েছে, মূর্তি বনে গেছে। কানন আমতা আমতা করে বলে, ইটস টোটালি স্লিপ অফ টাং। সোফার কোনায় বসে কণিকা বেগম বিরক্ত মুখে দুজনার কাণ্ড দেখে যায়। শশী কাননের কথায় আরো খেপে গেল, আঙ্গুল তাক করে বলে, আহম্মক বউকে আপা ডাকতে লজ্জা লাগে না? আচার্য, আরে বললাম তো, ভুলে বলে ফেলেছি। আসলে অফিসে অনেক মহিলা কলিগ, বলতে গেলে মহিলাই বেশি, তাদের আপা ডাকি, তাই ভুলে বলে ফেলেছি। অফিসে মহিলাদের আপা আপা ডেকে ভাব জমাতে যাও নিশ্চয়ই। আচার্য, কিসের মধ্যে কি? শশী কটমট করে তাকায়, তাকে তো পদে পদে সন্দেহ করা হয়। সেও একটু উসুল করুক, যদিও সে জানে এই অতি ভদ্র শেষ সাহেবের দ্বারা মেয়েদের সাথে ভাব জমানো একেবারে শূন্যের কোঠায়। তবুও সে গলা চড়িয়ে বলে, তোমাকে আমি চিনি না ভেবেছো? তুমি হলে ক্লাসের সেই বাচ্চাটা যে তলে তলে বিচ্ছু প্রো ম্যাক্স, কিন্তু তা স্যারের নজরে পড়ে না। কারণ শান্ত সুবোধ বালকের ন্যায় শশীর দিকে তাকায়, কি বলবে কি করবে। তার মস্তিষ্ক ত্রুটিপূর্ণ হয়ে যায় ক্ষণিকের জন্য। কণিকা বেগম এতক্ষণ চুপ থাকলো, এবার শশীর উদ্দেশ্যে বলে, মুখটা বড্ড চলে তোমার শশী বউ। এক কাজ করো, তুমি থেকে যাও কাননের সাথে, দুজনে ঝগড়া করতে করতে একসাথে এসো। শশীর চোখের আকার বড় হয়। স্বামী নামক লোকটাকে টপকে শাশুড়ির পাশে বসে বলে, একদমই না আম্মাজান, আমি তো আপনাদের সাথেই থাকবো, আপনাদের সাথেই যাব। আমাকে রেখে যাওয়ার কথা বলে শাশুমা কথা কইও না আর। বলেই দুঃখী দুঃখী মুখ বানায়। কণিকা বেগম শান্ত চোখে চায়। শুরু হয়ে গেল আরেক নাটক। হাত বাড়িয়ে গালে আলতো চর মেরে বলে, বদের হাড্ডি, তুমি শশী বউ। গালে হাত রেখে শশী পিটপিট করে চায়। গাল ফুলিয়ে পাশে তাকাতে হাসজ্জ্বল মুখে শেষ সাহেবকে দেখে লজ্জা পায়। শাশুড়ির হাতে মার খেলো সে, সেটা মহাশয় দেখে আবার ভ্যাটকাচ্ছে। মুর্তাজালি গোটা কয়েক শপিং ব্যাগ হাতে বাড়িতে প্রবেশ করে। কুঞ্জ আধা খাওয়া চিজ বার্গার হাতে নিয়ে তার আগেই দৌড়ে আসে। শশীর পাশে বসবে, কানন টেনে নিজের কোলে উঠায়। পুচু, এই দেখ, আমাদের কাছে সত্যি তথ্যপেকে এসেছে, কথাও বলে। ভাইয়ের কথায় কুঞ্জ আগ্রহ ভরা চোখে উঁচুতে তাকায়। বসার ঘরের ছাদে এ কোনা ও কোনা তাকঝাক করেও তোতা পাখি খুঁজে পায় না। ঠোঁট চোখা করে ভাইয়ের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে বললেই আমি দিয়ে দিতাম, আমার পেটে মোচড় দিচ্ছে, খেতে ইচ্ছে করছিল না, এভাবে চুরি করে খাবে? চুরি করা তো পাপ, তাই না শশী বউ? শশী ঠোঁট চেপে উপর নিচ মাথা নেড়ে সায় জানালো। কানন মুখের বার্গার গলাধ্যকরণ করে আরেক কামড় বসিয়ে বলে, আমি কি চুরি করেছি নাকি? পুচু খেতে পারবে না, আমি জানি তো, তাই খেয়ে এগিয়ে দিচ্ছি। খাবার অপচয় করে তো ঠিক না, তাই না পুচু? কুঞ্জ উপর নিচ মাথা নাড়ল। হাতে অবশিষ্ট বার্গার ভাইয়ের মুখে ঠুসে দিয়ে মুচকি হেসে বলে, অনেক টেস্টি ছিল তাই না? আমি চস দিয়েছিলাম, তবে চেটে চেটে চস খেয়ে ফেলেছি।
কাননের চোখের আকার বড় হয়, গালটাও ফুলে আছে। কুঞ্জ এবার হেসে উঠল, সাথে শশী ও মুর্তাজালি। কানন রাগী চোখে ভাইয়ের দিকে তাকায়। কুঞ্জ কোল থেকে নামার জন্য ছটফট করে। কানন চোখ পাকিয়ে বলে, বাদর, তোর জন্য বাইক অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল করে সাইকেল পাঠাতে বলবো। তুমি শুধু বলোই না, আমি সাইকেল দেখতে পাই না কোনো বাইক। আমাকে কি বোকা বাবু নাকি? কুঞ্জর কথায় কানন যেন টাসকি খেয়ে গেল। এইটুকুন ছেলের মাথায় এত বুদ্ধি হতে হবে? কুঞ্জ ভাইয়ের কোল থেকে নেমে মায়ের কোলে বসে ঘুমে ঢুলু ঢুলু চোখে চায়। ঘুম যে চোখের পাতায় লুকোচুরি খেলায় মেতে উঠেছে। সে ঘুরে মায়ের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে নেয়। ঘুমে বুঝে আসা চোখ বড় বড় রাখার চেষ্টা করে বলে, আমার রূপসাকে আমাদের সাথে নিয়ে যায়। কণিকা বেগম বুকে লুকিয়ে থাকা ছেলের আদুরে মুখখানা দেখার অভিপ্রায়, কিন্তু কুঞ্জ মুখ বের করে না। আদুরে বিড়াল ছানার মতো সেটে গিয়ে আস্তে আস্তে ঘুম নামক শত্রুর সামনে আত্মসমর্পণ করে। মুর্তাজালি ছেলের কথার পৃষ্ঠে প্রশ্ন করে, এই রূপসাটা আবার কে? কাকে নিয়ে যাওয়ার কথা বলছে? কণিকা বেগম স্বামীর পানে তাকালেন, থমথমে ভাব বজায় রেখে জবাবে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।